সদ্য চেয়ারম্যান মাননীয় জাকির স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে 1:4 ধরে 12 গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন 35,000 টাকা বেতন আমাদের নির্ধারণ করে আমাদের নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে ঘোষণা অবশ্যই করতে হবে। আমরা দাবি করেছি, বিগত 5-10টি পে কমিশন আমাদের মিসিং হয়েছে। বিগত সরকারের 17 বছর বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা ধার করে ঋণ করে আজকে আমরা সংসার চালিয়ে আসছি। একটু আগে আমাদের সাধারণ সম্পাদক ও বিষয়ক বলে গিয়েছেন, আমি 12 লক্ষ টাকা জিবি ফান্ডে ছিল, সেইগুলো উঠিয়ে খাওয়ার পরেও এখন অনেক ধার দেনা রয়েছে। আমি প্রধান উপদেষ্টা এবং পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব, আমরা বিগত 17 বছর দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে দ্রব্য মূল্য কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি, কিন্তু প্রজাতন্ত্রের এই কর্মচারীদেরকে একটি পয়সাও বিগত 17 বছর কেউ বাড়িয়ে দেয়নি। আমাদের আজকে 10 দিন চলে না। আপনি পে কমিশন 2025 সালের 1 জুলাই থেকে ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা ঋণ শোধ করতে পারবো না। 2025 সালের 1 জুলাই থেকে যদি আমাদের পে কমিশন ঘোষণা না করা হয়, যে দার দেনা নিয়ে আমরা আসি, এই দার দেনাতে আমাদের জীবন আরো বিষাক্ত হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। এই আহ্বান আমি পে কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং অন্তর্বর্তী সরকারের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ জানাবো। একই সাথে আজকে আপনাদেরকে যেভাবে এখানে স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি, আমি অনুরোধ করব আমাদের ফারুক ভাই, আমাদের রাহুল করিম সহ আমাদের চতুর্থ শ্রেণীর নেতৃত্বে, আমাদের হরিজন সম্প্রদায়ের সভাপতির নেতৃত্বে আগামী 17 তারিখ সকাল 8টার মধ্যে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করে কমপক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা 200 থেকে 300 লোক দেখতে চাই আপনাদের ব্যানারের মাধ্যমে, এই আহ্বান করছি। এবং আজকে আমাদের চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা আছে। এই চূড়ান্ত প্রস্তুতিমূলক সভায় বিকাল 5টায় আমাদের আগারগাঁও প্রবীণ হাসপাতালের 4 তলায় আপনারা নেতৃস্থানীয় সবাই আসবেন, সেখানে চূড়ান্ত আমাদের প্রস্তুতি সভা হবে। এই আহ্বান করে আজকে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে ক্ষুধা নিবারণের জন্য এই ওআরএস খায়ের প্রয়োজন নেই। প্রত্যেকের ক্ষুধা নিবারণের কথা ভেবে আমাদের প্রোগ্রামে উপস্থিত হতে হবে। আমরা যদি 1 লক্ষের কথা বলি, সেখানে যদি 2 লক্ষের সমাবেশ দেখাতে পারেন, অবশ্যই সরকার আমাদের দাবি মানবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমার কেন্দ্রীয় মহাসচিব খায়ের ভাইকে। এখন বক্তব্য রাখার জন্য আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়ারেস ভাইকে এবং মুখ্য সমন্বয়ক ওয়ারেস ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মহানগর কমিটি কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি তথা মহানগর কমিটির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম ভাইয়ের খামারবাড়ি দপ্তরে অনুষ্ঠানে উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খায়ের আহমেদ মজুমদার সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ফেডারেশন ঢাকা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত উপস্থিতি, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা 2015 সালের 8ম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত হওয়ার পর থেকেই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের উদ্যোগে 2018 সাল থেকে 8ম পে স্কেল সংশোধন, পরবর্তীতে আমরা 2019 সাল থেকে 9ম পে স্কেল বাস্তবায়নের জন্য বিগত সরকারের সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আপনারা জানেন 2022 সালে মহাসমাবেশ দিয়ে করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা তথা বিগত সরকারের আমলারা, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর এপিএস খায়রুল সাহেব নামে পরিচিত ব্যক্তিকে অনেকেই চেনেন। ওই ব্যক্তির জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী, পরবর্তীতে মন্ত্রী ফরহাদ সাহেবের জন্য
আমরা আমাদের মহাসমাবেশ 22 সালে করতে পারিনি। তার ধারাবাহিকতায় 2023 সালে মহাসমাবেশ করতে গিয়েও আমাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছেন। পুলিশের এডিসি মনীষ সাহেব একাধিকবার অ্যারেস্ট করার জন্য এসেছেন, তুলে নিয়ে গেছেন। আমরা এনএসআই অফিসের হেড অফিসে নিয়েও আমাদের কর্মসূচি বাস্তবায়ন তথা কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেলের যে মহাসমাবেশটি প্রাপ্তির জন্য যে মহাসমাবেশটি করার কথা ছিল সেটা করতে দেওয়া হয়নি। আপনারা জানেন আমরা নেতৃবৃন্দ বাধ্য হয়েছি সমাবেশের আগের দিনে আমরা রিপোর্টার্স ইউনিটির যে হলটিতে আমরা মিটিং করব সেই হলে গিয়েই আমরা বাধ্য হয়েছি আইন প্রকারী সংস্থা তথা রাষ্ট্রীয় আমাদের প্রেশারের কারণে আমরা বাধ্য হয়ে প্রেস কনফারেন্স করে আমাদের কর্মসূচি বাতিল করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বসে থাকিনি। আমরা জেল জুলুম হয়রানি আপনাদের দপ্তরেও জানেন। আজকে যারা আপনার দপ্তরে নেতৃত্বে ফারুক ভাই, শাহাদত ভাই, আমাদের রেজাউল করিম ভাই সহ অনেক ভাই বোনকে নির্যাতনের শিকার হতে হয়েছে বিগত সরকারের সময়। সম্মানিত নেতৃবৃন্দ, আমি লম্বা বক্তব্যে যাব না। আমরা বাংলাদেশ সরকারের কর্মচারী, আমার সাধারণ সম্পাদক বক্তৃতা দিয়েছেন, প্রজাতন্ত্রের অল আর ইকুয়াল, অল আর গভর্নমেন্ট সার্ভেন্ট। একজন সচিব তার মর্যাদা নিয়ে চলবে। আমি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তথা 20তম গ্রেডের কর্মচারী, আমারও সম্মান মর্যাদা আছে আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে। সম্মানিত নেতৃবৃন্দ, সুযোগ এসেছে আমরা আমাদের ফেডারেশনের নেতৃত্বে আমরা দাবি আদায় ঐক্য পরিষদ গঠন করেছি। ফেডারেশনের আহ্বানে দাবি আদায় ঐক্য পরিষদ গঠন করেছি। সেই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আমরা কৌশলে, আপনারা দেখেছেন দীর্ঘদিন হলো আমাদের বিভিন্ন কর্মসূচিতে, বিশেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, আমাদের জুনায়েদ সাকি ভাই এবং ভিপি নূর, নাগরিক অধিকারের ভিপি নূর সহ আমরা এই নেতৃবৃন্দকে নিয়ে বিভাগীয় সমাবেশ করেছি, ঢাকায় বিভিন্ন কর্মসূচি করেছি। আমরা আমাদের চিন্তায় ছিল, আমাদেরকে ইগনোর করলেও যে দলটি যাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার, সেই আন্দোলনের ফসলের জাতীয় নেতৃবৃন্দকে আমরা সাথে নিয়ে আমাদের নবম পে স্কেলের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আমরা পে কমিশন সরকার দিতে বাধ্য হয়েছে আমাদের আন্দোলনের ফসলের কারণে। সম্মানিত নেতৃবৃন্দ, সুযোগ এসেছে, পে কমিশন গঠিত হয়ে গেছে। পে স্কেল আপনারা পত্রপত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। পে স্কেলের সুপারিশ পে কমিশনকে দেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তাদেরকে বলেছেন দ্রুত সময়ের মধ্যে পে কমিশনের সুপারিশ দেওয়ার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, পে কমিশন সুপারিশ দেবে, কিন্তু আমরা এর মধ্যেও গরমিল দেখছি। তারা কি করেছে, 4টি কোশ্চেন দিয়ে জরিপ পরিসংখ্যানকে চিঠি দিয়েছে। আজকে পে কমিশন বাস্তবায়ন হবে, পে কমিশনের কাজ হবে সুপারিশ দেয়া। তারা অন্য দপ্তরকে কেন প্রশ্ন 4টা দিয়ে জরিপ করবেন? জরিপের তো বিষয় না। আমরা 2015 সালে পে স্কেল পেয়েছি যা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য প্রত্যাশা পূরণ হয়নি। 10 বছর পরে পে কমিশন তাদের দেওয়ার কাজ হলো সুপারিশ দেয়া। আমরা যেভাবে দাবি করেছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, আমরা 1:4 সর্বনিম্ন 35,000 টাকা, সর্বোচ্চ 1,40,000 টাকা, যদিও আপনার লিফলেটে আমাদের একটু প্রিন্টিং ত্রুটি হয়েছে, 1,40,000 টাকা চেয়েছি। পে কমিশনের ভিত্তিতে 12টি গ্রেডে সুপারিশ দেওয়া হলো তাদের কাজ। তারা জরিপ দিয়েছেন, তারা পরিসংখ্যানকে চিঠি দিয়েছেন, এটি তো তাদের কাজ না। আমাদের পে কমিশন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা 20 সালে একটি পাওয়ার কথা, 25 সালে আরেকটি দ্বিতীয়টি পাওয়ার কথা। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যারা উপস্থিত আছেন, আমাদের সম্মানিত বোনেরা, আমার ভাইয়েরা, আজকে যারা উপস্থিত আছেন, তারা তো একজনও মিস করবেন না। পে কমিশন গঠনের দায়িত্ব ছিল আপনাদের নেতৃবৃন্দুর। তারা পে কমিশন গঠন করে দিয়েছে, তাদের আন্দোলনের ফসল পে কমিশন গঠিত হয়েছে। আপনাদের দায়িত্ব আগামী 17 তারিখ সকাল 8টার মধ্যে, 8:30টার মধ্যে রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচায় উপস্থিত হয়ে আপনাদের উপস্থিতি প্রমাণ করবে পে স্কেল 1:4 12টি গ্রেডে এবং সর্বনিম্ন 35,000-এ বাস্তবায়িত হবে। আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত আছেন তারা তাদের পর্যায়ে
আরো সহকর্মীদের সাথে, আমাদের কর্মচারী ভাই বোনদের সাথে কথা বলবেন যে এইটি আপনি না গেলেও হবে, আমি গেলেও হবে, এইটা মনে না করে আপনার নৈতিক অধিকার, আপনার বিবেকের তাড়নায় আপনার 17 তারিখের পে স্কেলের সুবিধা দেবো, আমরা প্রত্যেককেই পাবো। পে কমিশনের সুবিধা যেহেতু আমরা প্রত্যেককেই পাবো, আমরা প্রত্যেককেই নিজের এই কাজটিকে পারিবারিক কাজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা ওই দিন কর্মসূচিতে উপস্থিত হব। কর্মসূচিতে উপস্থিত হয়ে নবম পে স্কেল আমাদের চাওয়া অনুযায়ী ডিসেম্বরের মধ্যে আমরা বাস্তবায়ন চাই, কারণ পরবর্তীতে যে সরকার নির্বাচিত হয়ে আসবেন সে সরকারের কাছে 2-3 বছরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ দীর্ঘ 17 বছর 16 বছর পরে এই সরকারটি আসবেন, যে সরকারটি আসবেন তারা আসার পর আমাদের কর্মচারীর কথা শোনার সুযোগ তাদের 2-1 বছরে হবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বাড়ুক খুব একটা ভালো চোখে দেখেন না। আমাদের রুহিন ফারহানা, ব্যারিস্টার রুহিন ফারহানা বিএনপির নেত্রী, সেও চায় না যে আমাদের কর্মচারীদের বেতন বৃদ্ধি হোক। আপনারা জানেন জরিপ দিয়েছে, আমার মনে হয় জরিপে আমি নিজেও অংশগ্রহণ করিনি, যে আমি 10 বছর পরে আমার নবম পে স্কেল হবে, সেখানে আমার জরিপ কিসের? জরিপ কিসের? এখানে একটা কৌশলের আশ্রয় নিয়েছেন আমলা শ্রেণীর লোক। আমি কৌশলের কথাটুকু অনুধাবন করে বলছি, আমার যতটুকু মাথায় এসেছে একটা কৌশল নিয়েছেন। আমরা কেউ জরিপে অংশগ্রহণ করিনি, হয়তো কেউ কেউ করছি। এই জরিপে আমলা শ্রেণীর লোক, বিশেষ করে যারা প্রশাসন ক্যাডার, বিভিন্ন ক্যাডারের লোকজন তারা অ্যাটেন্ড করবে, তারা হয়তো বলবে তাদের গ্রেড বৃদ্ধি হলে তাদের লাভ, তারা বেশি গ্রেড পাবে, সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সম্মানিত নেতৃবৃন্দ, এই বিষয়টা মাথায় রেখে আপনারা যদি সুযোগ পান আমাদের কর্মচারীরাও জরিপে অংশগ্রহণ করবেন, করে আমরা যেভাবে আমাদের লিফলেট প্রস্তাব হয়েছে সেভাবে আপনাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি চাই না যে সচিবের সমান সুযোগ সুবিধা আমার হোক, সচিবের সমান সুযোগ সুবিধা আমি পাই, এটা আমার কাম্য না। আমি চাকরিতে ঢুকেছি 20তম গ্রেডে অফিস সহায়ক হিসেবে, 17-20 কর্মচারী। আমি চাবো 6 সদস্য পরিবারের ভরণ পোষণের জন্য, জীবিকা নির্বাহের জন্য, সামাজিক মর্যাদা রক্ষা করে সম্মানের সাথে জীবিকা নির্বাহের জন্য আমাদের সর্বনিম্ন স্কেল 35,000 টাকায় আমাদের সর্বনিম্ন স্কেল এবং 12টি ধাপে অনিষ্টতে পূরণের জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন একজন সচিব তার রাষ্ট্রীয় সুবিধা যথেষ্ট পায়, আমি ব্যাখ্যায় যাব না, সময় নেই, ব্যাখ্যায় যাব না। তারপর বিগত সরকারের বেলায়, বিগত সরকার ক্ষমতায় থাকার জন্য একজন নাইট গার্ড, একজন কুক নিয়োগ না দিয়ে এই বেকারত্বের দেশে, শিক্ষিত বেকারত্বের দেশে তার যদি সার্ভিসের প্রয়োজন হতো, তার যদি কাজের প্রয়োজন হতো, 2 জন লোক নিয়োগ দিয়ে তার সেবা নিত। তিনি তা না করে আমলারা তারা ফাইলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার কাছ থেকে তারা ফাইলে অনুমোদন করে 16-32,000 টাকা প্রতি মাসে তার বেতনের চেকের সাথে নেয়। এমনি তাদের সুযোগ বেশি, তারা সেবার প্রয়োজন মনে করলে তারা সেবা নিত, লোক নিয়োগ দিত, তা না করে তারা 16-32,000 টাকা তারা তার বেতনের চেকে নিচ্ছে। সম্মানীয় নেতৃবৃন্দ, আমার কথা শেষের দিকে, একজন উপসচিব 50 লাখ টাকা 30 লাখ টাকা কার লোন পায়। এটা ছিল জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, পরবর্তীতে এটা আরো নিচের স্তরে নিয়ে এসে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত এনেছেন। একজন ডেপুটি সেক্রেটারি কার লোন পায় 30 লাখ টাকা, তাকে পরিশোধ করতে হয় কত? মাত্র 18 লক্ষ টাকা। সম্মানিত নেতৃবৃন্দ, আর প্রতি মাসে এই গাড়িটা মেইনটেন্সের জন্য তাকে প্রতি মাসে দেওয়া হয় সরকারের রাষ্ট্রের কোষাগার থেকে। আপনার ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা থাকে, তাদেরকে গাড়ির ব্যয় নির্বাহের জন্য 50,000 টাকা মাসে দেওয়া হয়। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের দাবি দেওয়াতে বিগত দিনের লিফলেট 7 দফা, আমরা পে স্কেলেও 7টি দফা দিয়েছি। আপনারা দেখেছেন অত্যন্ত যুক্তিযুক্ত দফাগুলি আমাদের এসেছে, মনে হয় কোনো বিষয় অনিষ্পন্ন না। আমরা তারপরেও পে কমিশন আমাদেরকে ডাকলে আমরা সেখানে আপনাদের মনের কথা, আমাদের কোনো ঘাটতি থাকলে সেগুলো নিয়ে যে আমরা কথা বলবো, টকিং পেপার তৈরি করে দিব। সম্মানিত নেতৃবৃন্দ, পরিশেষে আগামী 17 তারিখে সকাল 9টায় সেগুনবাগিচা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কাদের গনি মিলনায়তনে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রত্যেকে হাজির হয়ে প্রমাণ করবেন যে আমাদের নবম পে স্কেল অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ ওখানে আমাদের অতিথি মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি এবং বিএনপির আব্দুল সালাম ভাই আসবেন। আমাদের দাবিকে, আমাদের নবম পে স্কেলকে
বাস্তবায়নের জন্য তারা সহায়ক ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।